আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি প্রজন্ম টেলিভিশনের প্রাইম নিউজে। সাথে আছে আমি তানজিলা টুইঙ্কেল। শুরুতে থাকছে গোল্ডেন এজ হোম কেয়ার সংবাদ শিরোনাম। জেফ্রি এপস্টেইন মামলায় আরো 10 লাখ নথি উদ্ধার। লেবানন, সিরিয়া, গাজা, ইয়েমেনে সামরিক অভিযান চালানোর হুঁশিয়ারি ইসরায়েলের। শর্ত সাপেক্ষে যুক্তরাষ্ট্রের সঙ্গে বসার আলোচনায় নাকচ করল ইরান। বঙ্গোপসাগরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো ভারত। বিশ্ব গণমাধ্যমে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রের প্রয়াত কুখ্যাত যৌন নিপীড়ক জেফ্রি এপস্টেইন মামলা সংশ্লিষ্ট আরো 10 লাখেরও বেশি নতুন নথি খুঁজে পাওয়ার দাবি করেছেন মার্কিন বিচার বিভাগের কর্মকর্তারা। বুধবার এক বিবৃতিতে দেশটির বিচার বিভাগ জানিয়েছে, আগামী কয়েকদিন থেকে কয়েক সপ্তাহের মধ্যে এই বিশাল নথিপত্র জনসম্মুখে প্রকাশ করার পরিকল্পনা রয়েছে। মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই এবং নিউ ইয়র্কের ফেডারেল প্রসিকিউটররা এই নতুন তথ্য পাওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে বিচার বিভাগকে অবহিত করেছেন। এপস্টেইন সংক্রান্ত সব নথিপত্র প্রকাশের জন্য নির্ধারিত সময়সীমা 19 ডিসেম্বর পার হয়ে যাওয়ায় বর্তমানে মার্কিন বিচার বিভাগ তীব্র সমালোচনার মুখে পড়েছে, যার প্রেক্ষাপটে এই নতুন তথ্য সামনে এলো। এদিকে বিচার বিভাগ তাদের বিবৃতিতে জানিয়েছে, ভুক্তভোগীদের সুরক্ষার স্বার্থে আইন অনুযায়ী সংবেদনশীল তথ্যগুলো আড়াল বা গোপন করার জন্য আইনজীবীরা নিরলস কাজ করে যাচ্ছেন। প্রয়োজনীয় আইনি যাচাই বাছাই শেষ হওয়ার পর যত দ্রুত সম্ভব এই বিপুল নথিপত্র সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হবে। তবে ঠিক কিভাবে বা কোথা থেকে এফবিআই বা সাউদার্ন ডিস্ট্রিক্ট অফ নিউ ইয়র্কের অ্যাটর্নিরা হঠাৎ এত বিপুল সংখ্যক নথির সন্ধান পেলেন, সে বিষয়ে বিবৃতিতে স্পষ্ট কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। এর আগে মার্কিন কংগ্রেসে পাস হওয়া একটি বিশেষ আইনের আওতায় এপস্টেইনের অপরাধ জগতের কয়েক হাজার ভিডিও, ছবি, ইমেল এবং তদন্ত প্রতিবেদন ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। জেফ্রি এপস্টেইনকে 2019 সালে শিশুদের যৌন নিপীড়ন এবং নারী পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। তবে বিচার কাজ শুরু হওয়ার আগেই কারাগারের ভেতরে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়, যা পরবর্তীতে আত্মহত্যা বলে ঘোষণা করে কর্তৃপক্ষ। এপস্টেইনের বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি একটি শক্তিশালী আন্তর্জাতিক যৌন চক্র পরিচালনা করতেন, যেখানে কিশোরীদের পাচার করে বিশ্বের ধনী ও প্রভাবশালী ব্যক্তিদের কাছে পাঠানো হতো। 2023 সালের ডিসেম্বরে নিউ ইয়র্কের একটি আদালত মামলার নথিগুলো প্রকাশের অনুমতি দিলে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, যুক্তরাজ্যের প্রিন্স অ্যান্ড্রু এবং বিজ্ঞানী স্টিফেন হকিং এর মতো বিশ্ববিখ্যাত ব্যক্তিদের নাম সামনে আসে, যা আন্তর্জাতিক মহলে ব্যাপক শোরগোল ফেলে দেয়। 2015 সালে ভার্জিনিয়া জিউফ্রে নামের এক নারী প্রথম এপস্টেইন ও তার বান্ধবী গিলেন ম্যাক্সওয়েলের বিরুদ্ধে যৌন ব্যবসার কাজে ব্যবহারের জন্য কিশোরী বয়সে তাকে পাচারের অভিযোগ এনে মামলা করেছিলেন। সেই মামলার সূত্র ধরেই একে একে প্রভাবশালী ব্যক্তিদের অন্ধকার জগতের তথ্য ফাঁস শুরু হতে থাকে। মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে আন্তর্জাতিক মহলে নানামুখী কূটনৈতিক তৎপরতা ও মধ্যস্থতা চললেও লেবানন, সিরিয়া, গাজা, ইয়েমেনের সামরিক অভিযান বন্ধ না করার কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ স্পষ্ট ভাষায় জানিয়েছেন, আঞ্চলিক উত্তেজনা কমানোর প্রচেষ্টা সত্ত্বেও এই 4 অঞ্চলে তাদের সামরিক কার্যক্রম পূর্ণ শক্তিতে চলবে। ইসরায়েলি বিমান বাহিনীর পাইলটদের একটি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে কাটজ এসব কথা বলেন। ইসরায়েলের সংবাদ মাধ্যম মারিফ এর বরাত দিয়ে আনাদোলু এজেন্সি জানিয়েছে, প্রতিরক্ষামন্ত্রী কাটজ তার বক্তব্যে প্রতিটি ফ্রন্টের জন্য পৃথক কৌশলগত লক্ষ্য পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে সর্বোচ্চ শক্তি প্রয়োগ অব্যাহত রাখা হবে এবং সিরিয়ার জাবাল আল শেখ বা মাউন্ট হারমোন ও নিরাপত্তা অঞ্চল থেকে ইসরায়েলি বাহিনী কোনোভাবেই সরে আসবে না। গাজা প্রসঙ্গে তিনি আবারও হামাসকে পুরোপুরি নির্মূল করা এবং এলাকাটিকে নিরস্ত্রীকরণের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এছাড়াও ইয়েমেনের হুথিরা যাতে তাদের সক্ষমতা বাড়াতে না পারে সেজন্য সেখানেও ইসরায়েলের অভিযান চলমান থাকবে বলে তিনি ঘোষণা দেন। ইরান ইস্যুতে কথা বলতে গিয়ে ইসরায়েল কাটজ এক চাঞ্চল্যকর দাবি করেছেন। তিনি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে চালানো হামলায় ইরানের পারমাণবিক ও কৌশলগত সক্ষমতার অপূরণীয় ক্ষতি করা হয়েছে। নিরাপত্তার সংস্থাগুলো ইরানের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে উল্লেখ করে তিনি বলেন, কৌশলগত কারণে হামলার বিস্তারিত তথ্য এই মুহূর্তে প্রকাশ করা সম্ভব নয়। তবে ইরানের পারমাণবিক স্বপ্ন নস্যাৎ করতে ইসরায়েল যে সফল হয়েছে সেই দাবি তিনি তার বক্তব্যে তুলে ধরেন। যদিও ইরান বা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা এখন পর্যন্ত এই বিশাল ক্ষয়ক্ষতির দাবি নিয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। এদিকে চলতি বছরের মাঝামাঝি সময়ে ইরানের সঙ্গেও ইসরায়েলের সরাসরি যুদ্ধ শুরু হলেও পরবর্তীতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর হয়।
সিরিয়ার অভ্যন্তরেও গত 1 বছরে শত শত বিমান হামলা চালিয়ে সামরিক স্থাপনা ধ্বংসের পাশাপাশি অসংখ্য বেসামরিক প্রাণহানি ঘটিয়েছে ইসরায়েলি বাহিনী। ইরানের পারমাণবিক কর্মসূচি ও নতুন করে আলোচনা শুরুর শর্ত নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বিপরীত অবস্থান তুলে ধরেছে যুক্তরাষ্ট্র ও ইরান। মঙ্গলবার নিরাপত্তা পরিষদের বৈঠকে মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন মিশনের কাউন্সিলর মর্গান অর্টাগাস বলেন, যুক্তরাষ্ট্র এখন আনুষ্ঠানিক আলোচনার জন্য প্রস্তুত, তবে এর শর্ত হলো তেহরানকে সরাসরি অর্থবহ সংলাপে বসতে হবে। ইরানের ভেতরে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধ করতে হবে। We can have research on ইরানের জাতিসংঘে নিযুক্ত রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি স্পষ্টভাবে যুক্তরাষ্ট্রের এই দাবি প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, ইরান কোনো চাপ বা ভয়ভীতির কাছে মাথা নত করবে না। শূন্য সমৃদ্ধকরণ নীতি পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির সদস্য হিসেবে ইরানের আইনগত অধিকার ও দায়বদ্ধতার পরিপন্থী। ইরাভানি আরও বলেন, বর্তমান সংকটের মূল কারণ হলো 2018 সালে যুক্তরাষ্ট্রের একতরফাভাবে 2015 সালের পরমাণু চুক্তি থেকে সরে যাওয়া। পাশাপাশি তিনি যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরুদ্ধে ইরানের পারমাণবিক স্থাপনায় সামরিক হামলার অভিযোগও তোলেন। এদিকে নিরাপত্তা পরিষদের সদস্যরা 2015 সালে রেজুলেশন 2231 এর স্ন্যাপব্যাক প্রক্রিয়া নিয়ে বিভক্ত অবস্থানে রয়েছেন। এই রেজুলেশনের মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচির ওপর 10 বছরের নজরদারি ও বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। ইরানের দাবি 18 অক্টোবর সেই মেয়াদ শেষ হয়েছে এবং এর ফলে সংশ্লিষ্ট সব নিষেধাজ্ঞা বাতিল হয়েছে। ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের চেষ্টা করলেও তেহরান তা প্রত্যাখ্যান করছে। ইরানের এই অবস্থানকে সমর্থন দিয়েছে চীন ও রাশিয়া। চীন ও রাশিয়া বলছে, যুক্তরাষ্ট্র চুক্তি থেকে সরে যাওয়ায় এই স্ন্যাপব্যাক প্রক্রিয়া আর কার্যকর করার সুযোগ নেই। ভারত তার পারমাণবিক সক্ষমতার এক বিশাল প্রদর্শনী হিসেবে পারমাণবিক সক্ষম সাবমেরিন থেকে উৎক্ষেপিত একটি মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, মঙ্গলবার বঙ্গোপসাগরে পারমাণবিক শক্তি চালিত সাবমেরিন আইএনএস আরিঘাট থেকে K4 ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়। জানা যায়, ক্ষেপণাস্ত্রটি 3500 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। K4 সাবমেরিন লঞ্চড ব্যালিস্টিক মিসাইল গত বছরের 29 আগস্ট ভারতীয় নৌবাহিনীতে কমিশন করা হয়। এর মধ্য দিয়ে স্থল, আকাশ এবং সমুদ্রের তলদেশ থেকে পারমাণবিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে সক্ষম দেশগুলোর একটি ছোট গ্রুপের অংশ হয়ে ওঠে দেশটি। ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য অগ্নি-3 ক্ষেপণাস্ত্র থেকে উদ্ভূত এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভারতের সবচেয়ে দীর্ঘ পাল্লার সমুদ্র থেকে উৎক্ষেপণযোগ্য কৌশলগত অস্ত্র। ক্ষেপণাস্ত্রটির স্থল সংস্করণটি সমুদ্রে উৎক্ষেপণের জন্য পরিবর্তিত রয়েছে। ক্ষেপণাস্ত্রটি 2.5 টন পারমাণবিক ওয়্যারহেড বহন করার জন্য তৈরি করা হয়েছে এবং এটি ভারতের অরিহন্ত শ্রেণীর সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য। দেড় যুগের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তন যেমন বাংলাদেশের বিভিন্ন পত্র-পত্রিকায় স্থান নিয়েছে, তেমনি রয়টার্স, আল জাজিরা সহ বিশ্বের বিভিন্ন বিদেশি গণমাধ্যমেও উঠে এসেছে। বৃহস্পতিবার দুপুর 12:30টার দিকে রয়টার্সের একটি খবরের শিরোনাম ছিল, ভোটের আগে নির্বাসন থেকে ফিরলেন শীর্ষ প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে বিবেচিত বাংলাদেশ নেতা। খবরটিতে বলা হয়, প্রায় 17 বছরের নির্বাসন শেষে ঢাকায় ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার দল আশা করছে এতে সমর্থকরা উদ্দীপ্ত হবেন। আরও বলা হয়, ফেব্রুয়ারি 12 নির্বাচনে প্রধানমন্ত্রী হিসেবে শীর্ষ প্রার্থী হিসেবে দেখা হচ্ছে তাকে। তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে সড়ক জুড়ে লাখো সমর্থকদের উপস্থিতি এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থার কথা বলা হয়েছে প্রতিবেদনটিতে। ভারতীয় গণমাধ্যমে এনডিটিভির সংবাদ শিরোনাম ছিল, খালেদা জিয়ার পুত্র তারেক রহমান বাংলাদেশে ফিরলেন, নির্বাসনের সময়টি যেমন ছিল। তারেক রহমান দেশে ফিরেছেন এবং এই উপলক্ষে সারা দেশ থেকে নজিরবিহীন মানুষের ঢল নেমেছে, এমন বর্ণনা উঠে আসে এনডিটিভির প্রতিবেদনে। এর পাশাপাশি 2008 সাল থেকে 2025 সাল পর্যন্ত তারেক রহমানের বিষয়ে বিভিন্ন বিষয় নিয়ে এতে আলোচনা করা হয়। এএফপির প্রতিবেদনের শিরোনাম ছিল, খালেদা জিয়ার উত্তরসূরি নির্বাসনের অবসান ঘটিয়ে দেশে ফিরলেন 17 বছর পর। বাংলাদেশে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা পরিবারের উত্তরসূরি এবং সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক দলের নেতা তারেক রহমান দেশে ফিরছেন, এমন বর্ণনা উঠে এসেছে প্রতিবেদনটিতে। তার মা খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা উল্লেখ করে বলা হয়, তারেক জিয়া তার মায়ের থেকে বিএনপির দায়িত্ব বুঝে নেবেন এমন ধারণা করা হচ্ছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার সংবাদের শিরোনামে ছিল, 17 বছরের নির্বাসন শেষে ফিরলেন বাংলাদেশের বিরোধী দলীয় নেতা তারেক রহমান।
তারেক রহমানের পরিচিতি এবং দেশে ফেরার পটভূমির পাশাপাশি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির চিত্র তুলে ধরা হয়েছে আল জাজিরার এই প্রতিবেদনে। বিবিসি বাংলার ওয়েবসাইটে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের খবর লাইভ প্রকাশ করা হয়। এর শিরোনাম ছিল 17 বছর পর ঢাকায় তারেক রহমান। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের অন্যতম প্রধান দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 17 বছর নির্বাসনে থাকার পর আজ এসেছেন দেশের মাটিতে। তাকে ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির সিনিয়র নেতারা। এ ছিল প্রজন্ম টেলিভিশনের প্রাইম নিউজ। পরবর্তী প্রাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।